ধরা যাক আপনি একজন স্বামী, হঠাৎ একদিন আপনার বিরুদ্ধে অভিযোগ 498A। কোনো নোটিশ ছাড়াই পুলিশ আপনাকে গ্রেপ্তার করে নিয়ে গেল, কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্ট বলেছে আর না, এবার থেকে 498A এর অপব্যবহার বন্ধ করতে হবে। আজকের ভিডিওতে আমরা জানব এই নতুন নির্দেশিকায় কি বলা হয়েছে, কেন এটি যুগান্তকারী এবং এই রায় কাদের জন্য স্বস্তি ও কাদের জন্য বার্তা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। ভারতীয় দণ্ডবিধি ধারা 498A তৈরি হয়েছিল ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার মহিলাদের রক্ষার জন্য, কিন্তু যত সময় গড়ালো তত দেখা গেল যে এই আইনের অপব্যবহার বাড়ছে, মিথ্যা অভিযোগ করছে এবং স্বামীদের এবং স্বামীর পরিবারের হয়রানি বাড়ছে। অনেক ক্ষেত্রে কি হচ্ছে না, মিথ্যা অভিযোগ হচ্ছে এবং তাই জন্য কি হচ্ছে না, সমাজে ন্যায় বজায় রাখতে এখানে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হলো। এই রায়ের পেছনে রয়েছে এক চাঞ্চল্যকর মামলা। আইপিএস শিবানী বনসাল ও তার ব্যবসায়ী স্বামী সাহিব বনসালের মধ্যে তাদের বিয়ের পর থেকেই বেশ ঝামেলা শুরু হয় এবং তাদের একটি মেয়েও জন্মায়, কিন্তু তাদের এই ঝামেলা মেটে না এবং তাদের এই গণ্ডগোলের জেরে, অর্থাৎ তাদের মধ্যে যে বৈবাহিক দ্বন্দ্ব, তার জেরে তার স্ত্রী 6টি গুরুতর ফৌজদারি মামলা দায়ের করেন। মোটামুটি দিল্লি ও উত্তরপ্রদেশ জুড়ে 20টা মামলা দায়ের হয়, ঠিক আছে। তো এর মধ্যে ধর্ষণ ছিল, খুনের প্রচেষ্টার অভিযোগ ছিল। এতে করে স্বামী কি হয় 109 দিন এবং তার শ্বশুর 103 দিন জেল খাটেন। তদন্তে অভিযোগগুলো শেষ পর্যন্ত কি হয়, মিথ্যা প্রমাণিত হয় এবং তাই জন্য কি হয় না, 22শে জুলাই 2025 তারিখে সুপ্রিম কোর্ট সমস্ত মামলা বাতিল করে দেয় এবং সংবিধানের 142 অনুচ্ছেদ ব্যবহার করে তাদের বিয়েও ভেঙে দেয়। আদালত আরও নির্দেশ দেয় যে শিবাঙ্গী ও তার বাবা মাকে কোনো ন্যাশনাল ইংলিশ ডেইলিতে এবং কোনো হিন্দি পত্রিকায় এবং যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে যেখানে, অর্থাৎ ফেসবুক বা ইউটিউব, মেসেঞ্জার, এই সমস্ত জায়গায়, ইনস্টাগ্রাম, এই সমস্ত জায়গায় তাকে কি করতে হবে না, নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। মানে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, মানে এরকম কোনোদিন হয়নি। এবং সুপ্রিম কোর্টের বেঞ্চ মহিলা অফিসারকে আরও নির্দেশ দেয় যে তিনি যেন ভবিষ্যতে তার যে আইপিএস অফিসার রূপে তার যে পরিচয়, সেইটাকে যেন পাথেয় করে তার যে ঊর্ধ্বস্তন বা অধস্তন কোনো কর্মকর্তা বা দেশের অন্য কোনোখানে তার যদি কোনো পরিচিত কোনো ক্ষমতাবান কেউ থাকে, তাদের মাধ্যমে তার স্বামী এবং তার পরিবারের সদস্যদের কোনো রকম হয়রানি না করেন। এটা একদম সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। অর্থাৎ আজকের নয় মামলা কেটে গেল, কিন্তু যেহেতু সে আইপিএস অফিসার, তাহলে সে কি করতে পারে, তার স্বামী এবং তার পরিবারের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা একটা নেওয়ার প্রচেষ্টা করতে পারে। এটা কিন্তু সুপ্রিম কোর্ট আগে থেকেই সেই ব্যাপারে জল ঢেলে দিয়েছে। মহিলার পক্ষে সিনিয়র অ্যাডভোকেট সিদ্ধার্থ লুথরা এবং স্বামী ও তার সদস্যদের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ সিং এই মামলা সলভ করেন। আদালত এক্ষেত্রে কি করে, ওই মহিলা অফিসার যিনি কিন্তু কোনো ভরণ পোষণ দাবি করেননি, তাকে কি করেছে, তার যে কন্যা সন্তান, তার নাম রায়না, সেই কন্যা সন্তানের হেফাজত তাকে দিয়েছে এবং স্বামী ও তার পরিবারের সদস্যদের সাথে কিন্তু সেই কন্যাকে দেখা করার অনুমতিও দিয়েছে, অধিকার দিয়েছে যে সে যেন তার বাবার ফ্যামিলির সাথে দেখা করে। এবং এতে বলা হয়েছে যে স্বামী এবং তার পরিবারের সদস্যদের মালিকানাধীন এবং দখলে থাকা কোনো স্থাবর অস্থাবর সম্পত্তির ওপর কিন্তু মহিলা কোনো রকম দাবি করবে না, ঠিক আছে। এটা একদম সুপ্রিম কোর্টের নির্দেশ। তাহলে এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ আমরা জানলাম,
এইটা এই মহিলার প্রেক্ষিতে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ধরনের নির্দেশ আগে কিন্তু কোনো মামলাতে দেওয়া হয়নি, যে কোনো ইংলিশ ডেইলিতে, ঠিক আছে, তার ক্ষমা চাওয়ার ঘটনা প্রকাশিত হবে, বা কোনো সোশ্যাল মিডিয়ায় তার এই ক্ষমা চাওয়ারটা প্রকাশিত হবে। এই ধরনের বিষয় কিন্তু কোনো মামলাতে তেমনভাবে হয়নি। এই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কি করেছে, যে 498A, যেটা স্বামী এবং তার পরিবারের সদস্যদের পক্ষে একটা বিশেষ অসুবিধার মামলা। অনেক ক্ষেত্রে দেখা গেছে, এর আগেও একটা কেস দেখা গেছে, যে স্বামীর কোনো বান্ধবী অর্থাৎ মহিলা বন্ধুর বিরুদ্ধে তার স্ত্রী কি করেছে না 498A মামলা করেছে, তাকেও জড়িয়ে দিয়েছে, যদিও সেই মহিলা রেহাই পেয়ে গেছেন। তো এরকম ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষিতে কি করেছে সুপ্রিম কোর্ট, এই 498 বিরুদ্ধে কিছু নির্দেশিকা দিয়েছেন, এবং সেটা হচ্ছে একটা যুগান্তকারী নির্দেশিকা। সেই নির্দেশিকাগুলো আমরা জানব। 1 নম্বর যে নির্দেশিকা সুপ্রিম কোর্ট দিয়েছে, সেখানে বলেছে যে যদি কারোর বিরুদ্ধে 498A ধারায় এফআইআর হয়, তাহলে 2 মাসের আগে কোনো রকম গ্রেপ্তার করা যাবে না। অর্থাৎ এই 2 মাসটা হচ্ছে একটা কুলিং পিরিয়ড। এই সময়ের মধ্যে বিষয়টি কি করা হবে না, পরিবার কল্যাণ কমিটি অর্থাৎ ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠানো হবে। প্রত্যেকটা জেলায় আইনি সেবা কর্তৃপক্ষ থাকবে, অর্থাৎ যে লিগাল সার্ভিস কমিটি থাকবে, তাদের অধীনে কি করা হবে না, একটা করে পারিবারিক কল্যাণ কমিটি বা ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি প্রতিষ্ঠিত হবে। এই যে কমিটি, সেই কমিটি সদস্যদের মধ্যে থাকবে কারা, কোনো তরুণ মধ্যস্থতাকারী, অল্প বয়সী কোনো মধ্যস্থতাকারী থাকবে, রিটায়ার্ড জাজ থাকবে, অভিজ্ঞ সোশ্যাল ওয়ার্কার থাকবে, অথবা কোনো প্রফেশনাল লয়ার থাকবে। এবং এই যে পারিবারিক কল্যাণ কমিটি, সেই পারিবারিক কল্যাণ কমিটিদের কিন্তু কোনো কেসে সাক্ষী হিসাবে ডাকা যাবে না, অর্থাৎ তারা কিন্তু সাক্ষী দেবেন না, তারা তাদের কি করবে না রিপোর্ট দিয়ে দেবে। গ্রেপ্তারের আগের কি পদ্ধতি না, এখানে খতিয়ে দেখার বিষয় একটা আছে। যখন কোনো অভিযোগ হবে, তখন যে ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটিতে পাঠানো হবে, কমিটি কি করবে না, উভয় পক্ষের পরিবারের 4 জন বয়স্ক সদস্য সহ আরও যে সমস্ত সদস্য থাকবে তাদের সাথে আলোচনা করবে, করে 2 মাসের মধ্যে তারা কি করবে, একটা রিপোর্ট দেবে। পুলিশ কিন্তু তদন্ত করবে, কি করবে না রিপোর্টের ভিত্তিতে। যতক্ষণ না রিপোর্ট পাওয়া যাবে, ততক্ষণ কিন্তু ম্যাজিস্ট্রেট এই বিষয়টা স্থগিত রাখতে পারবে। এবং যারা তদন্ত করবে তাদের এই ব্যাপারে, অর্থাৎ এই যে বৈবাহিক যে বিরোধ বিভিন্ন ক্ষেত্রে ঘটে, সেই সম্পর্কে একেবারে ট্রেন্ড হতে হবে, এবং তাদেরকে যথেষ্ট আন্তরিকতা এবং স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। যে কেস আসলো, কোনো রকমভাবে দায়সারা গোছের ভাবে তদন্ত করে কাউকে নিয়ে জেলে পুরে দেওয়া হলো না, এই জিনিসটা আর হবে না। এবং তাদেরকে কি বলা হচ্ছে না, একেবারে ট্রেন্ড হতে হবে এই বিষয়ে। যেহেতু এই কেসগুলো বারবার আসে, সেই জন্য সুপ্রিম কোর্ট এই বিষয়টা বলেছে। যদি কোনো মীমাংসা না হয়, তাহলে কিন্তু জেলা জজ বিষয়টা নিষ্পত্তি করতে পারবে। ডিস্ট্রিক্ট যে লিগাল সার্ভিস অথরিটি, সেই ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি ফ্যামিলি ওয়েলফেয়ার যে কমিটি, সেই কমিটিকে কি করবে, তারা তথ্য সরবরাহ করতে পারবে এবং টেকনোলজিক্যাল সাহায্য দিতে পারবে। এলাহাবাদ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে যে 1 মাসের মধ্যে এই আদেশ কার্যকর করার জন্য আর কি সমস্ত জেলা ও দায়রা জজ এবং পুলিশ প্রধানদের কাছে এইটাকে পাঠানোর ব্যবস্থা করতে বলা হয়েছে। যে এই যে রিপোর্টটা, এইটা কি হবে না সমস্ত জায়গায় যেন এটাকে পাঠানো হয়।
2022 সালে, এবারে এটা এলাহাবাদ হাইকোর্টের কাছে কেন পাঠানো হয়েছে না, 2022 সালে এই বধূ নির্যাতন মামলায় এলাহাবাদ হাইকোর্ট একটা পর্যবেক্ষণ করেছিল এবং সেটাকেই মান্যতা দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি BR গাবাই এবং বিচারপতি অগাস্টিন মাসিয়ার বেঞ্চ এই মামলার রায় দিয়েছেন এবং এইটাকে পুরো দেশ জুড়ে লাগু করার নির্দেশ দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নির্দেশিকা সেটা কি সব ক্ষেত্রে প্রযোজ্য হবে? উত্তর হচ্ছে না। কেন না? না, বধূ নির্যাতনের ক্ষেত্রে যদি নর্মাল কোনো অভিযোগ হয়, যে গন্ডগোল হচ্ছে, ঝামেলা হচ্ছে, এরকম ধরনের কোনো অভিযোগ হলো, তাহলে ঠিক আছে। কিন্তু যদি খুনের চেষ্টা হয়, হয়তো মারধরের চিহ্ন শরীরে স্পষ্ট, ঠিক আছে, বা আরো বড় জিনিস কি, তাকে খুনের চেষ্টা করা হয়েছে, অর্থাৎ যে বা কি হয়েছে না 7 বছরের বেশি সাজাযুক্ত যদি কোনো অপরাধ করে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি করা হবে, তাহলে এই নির্দেশ কার্যকর হবে না। অর্থাৎ কি, প্রকৃত নির্যাতনের যদি প্রমাণ থাকে, মেডিকেল রিপোর্ট আছে, একাধিক পুলিশি প্রমাণ আছে, পুলিশি অভিযোগ আছে, তো সেই ক্ষেত্রে কি হবে না, এই নির্দেশ কিন্তু কার্যকর হবে না। এতে কি হবে, একদিকে যে নারীর যে সেফটি সেটা বজায় থাকবে এবং পুরুষকে অহেতুক গ্রেপ্তার করা বন্ধ হবে। এই যে মামলা সুপ্রিম কোর্ট বলেছে, এটা কিন্তু একটা যুগান্তকারী রায়। কারণ কি, এই রায় কিন্তু কোনো স্বামী এবং তার ফ্যামিলিকে অহেতুক হয়রানি থেকে রক্ষা করবে, ঠিক আছে। তো আপনার কি মনে হয়, এই রায় কি সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে, নাকি সেই আগের মতো ঝামেলা যেমন ছিল তেমন থাকবে? কমেন্টে জানান আপনার কি মতামত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ টপিকে। ধন্যবাদ।